সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 12 এর সেমিস্টার 3 নিয়ে। আজকের কিন্তু আমরা করব সেমিস্টার 3 এর ডিবেঞ্চার বলে যে চ্যাপ্টারটা রয়েছে তার কিন্তু এমসিকিউ আজকের আমরা করব। ঠিক আছে, আগের দুটো ভিডিওতে অর্থাৎ পার্ট 1 এবং পার্ট 2 এর ভিডিওতে আমি কি আলোচনা করেছিলাম? পার্ট 1 এর ভিডিওতে আমি কনসেপ্ট আলোচনা করেছিলাম এবং ডিবেঞ্চার রিলেটেড যে জার্নালগুলো হয় সেই জার্নালগুলো আমি আলোচনা করেছিলাম। পার্ট 2 তেও আমি কিন্তু জার্নাল তোমাদের করিয়েছিলাম। সেই ভিডিওগুলো তোমরা ভালো করে দেখবে। সেই ভিডিওগুলো অর্থাৎ এই দেখো পার্ট 1 এবং পার্ট 2 এর ভিডিও দেখতে পাচ্ছ, তার লিঙ্কও আমি দেখবে ডেসক্রিপশনে দিয়ে রেখেছি বা উপরে আই বাটনে ক্লিক করো, সেখানেও পেয়ে যাবে। এই পার্ট 1 আর পার্ট 2 এর ভিডিও খুব ভালো করে দেখে নাও, কারণ সেই ভিডিওতে যে জার্নালগুলো আমি আলোচনা করেছি না, সেই জার্নালগুলোর উপর ভিত্তি করেই কিন্তু আমাদের আজকের এই ডিবেঞ্চারের এমসিকিউ করতে হবে। ঠিক আছে, তাহলে ডিবেঞ্চারের এমসিকিউ বুঝতে গেলে কিন্তু পার্ট 1 এবং পার্ট 2 খুব ভালো করে তোমাদের বুঝতে হবে। তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব ডিবেঞ্চারের এমসিকিউতে। তো দেখো আমরা এবারে স্টার্ট করব এমসিকিউ গুলো। তো তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ 36 দাগের এমসিকিউটা, তোমরা দেখো দেদত্ত মুখার্জির বই থেকে নেওয়া এই এমসিকিউ গুলো। দেখো 36 দাগের এমসিকিউতে দেখবে দেওয়া রয়েছে আলফা লিমিটেড পারচেসড অ্যাসেট ফ্রম বিটা লিমিটেড ফর 8,10,000। আলফা লিমিটেড ইস্যুড 12% ডিবেঞ্চার্স অফ কি বলে দিয়েছে 100 ইচ at 10% discount in discharge of purchase consideration. The number of debentures issued by Alpha Limited to Beta Limited। ঠিক আছে, তাহলে এর ব্যাপারটা কি দাঁড়ালো? এর ব্যাপারটা দাঁড়ালো, আমি হলাম আলফা লিমিটেড, আমি বিটা লিমিটেডের থেকে কি করছি, আমি বিটা লিমিটেডের থেকে কিন্তু অ্যাসেট পারচেস করছি। ঠিক আছে, আমি অ্যাসেট পারচেস করছি। কত টাকার অ্যাসেট আমি পারচেস করছি? খুব ভালো করে দেখবে, আমি কিন্তু 8,10,000 টাকার অ্যাসেট, 8,10,000 টাকার অ্যাসেট কিন্তু পারচেস করছি। এইবারে দেখো কি বলে দিয়েছে, 8,10,000 টাকার অ্যাসেট তো পারচেস করব, কিন্তু পারচেস তো আমি করব বিটার থেকে, তো আমি বিটা লিমিটেডের থেকে আমি 8,10,000 টাকার 8,10,000 টাকার অ্যাসেট নিয়ে তো নেব, কিন্তু বিটাকে টাকা দেওয়ার বেলায় আমার কাছে টাকা নেই, আমার কাছে টাকা নেই। তো আমি তখন কি করব? তখন আমার যে ডিবেঞ্চার গুলো আছে, আমার নাম আলফা, আমার যে ডিবেঞ্চার গুলো আছে সেই ডিবেঞ্চার গুলোকে আমি কি করব, দিয়ে দেবো। কাকে দিয়ে দেবো? এই যে বিটা বলে যে রয়েছে তাকে আমি দিয়ে দেবো। যার থেকে আমি নিচ্ছি তার নাম হলো কি, বিটা। বিটা লিমিটেডের থেকে আমি কি নিচ্ছি, অ্যাসেট নিচ্ছি। তো আমি তাকে দিয়ে দেবো, ডিবেঞ্চার দিয়ে দেবো, যেহেতু আমার টাকা নেই। এইবারে কথা হলো কতগুলো ডিবেঞ্চার দেব, কতগুলো ডিবেঞ্চার আমি দিয়ে দেব এই বিটা লিমিটেডকে। তো দেখো আমার ডিবেঞ্চারগুলোর অ্যাকচুয়াল দাম কত টাকা জানো? আমার ডিবেঞ্চারগুলোর অ্যাকচুয়াল দাম হলো 100 টাকা করে, কিন্তু আমার ডিবেঞ্চারকে আমি কত ইস্যু করছি, 10% ডিসকাউন্টে। তার মানে আমার ডিবেঞ্চারের খুব খারাপ অবস্থা, কেউ মার্কেটে কিনতে চাইছে না। কেউ যখন মার্কেটে আমার ডিবেঞ্চার কিনতে চায় না, তখন আমাকে কি করতে হয়, 100 টাকা দাম, আমি লোককে বলি ঠিক আছে ভাই 100 টাকায় না নিয়ে বরং তুই আমার থেকে 90 টাকাতেই নিয়ে নে, আয় তোকে আমি ডিবেঞ্চারগুলো বিক্রি করি, বিনিময়ে তুই আমায় 90 টাকাই দে। ঠিক আছে, এরকম অবস্থা হয়। তো আমি আমার ডিবেঞ্চারের দাম এখন 10% ডিসকাউন্ট দিয়ে 90 টাকা করেছি। তাহলে এক একটা ডিবেঞ্চারের দাম এখন 90 টাকা। তাহলে এই 90 টাকার ডিবেঞ্চার আমরা কতগুলো ইস্যু করব, ভাগ করলেই আমরা পেয়ে যাব, শূন্য শূন্য কাটবো, 9 কে 9। তাহলে এখানে কত হবে, 9 আর 1 2 3। তাহলে এখানে আমরা 3টে শূন্য বসাবো, তাহলেই হয়ে যাবে এই 9,000 খানা ডিবেঞ্চার। 9,000 খানা ডিবেঞ্চার কিন্তু আমি বিটা লিমিটেডকে দেব। বোঝা গেল? যেহেতু আমার কাছে টাকা নেই, আমি 9,000 খানা ডিবেঞ্চার দেবো, যার এক একটার দাম 90 টাকা করে। বোঝা গেল? তাহলে এই আমাদের হয়ে গেল অ্যান্সার। কত নম্বর অপশনে রয়েছে তোমরা একটু দেখে নাও। দেখো এ এর দাগে রয়েছে, তো দেখবে এ এর দাগের উত্তর রয়েছে। ঠিক আছে, বোঝা গেল? চলো, এই তো হলো আমাদের 36, এবারে আমরা করব 37-এর দাগ।
তো দেখো এবারে আমরা করব কতর দাগ 37 দেখি আমাদের কাছে কি বলে দিয়েছে। দেখো বলে দিয়েছে আলফা লিমিটেড পারচেসড অ্যাসেট ফ্রম বিটা লিমিটেড, ওই আগের মতোই 8,10,000। আলফা লিমিটেড ইস্যুড 12% ডিবেঞ্চার অফ কত বলে দিয়েছে রুপিস 100 ইচ অ্যাট 20% প্রিমিয়াম ইন ডিসচার্জ অফ পারচেস কনসিডারেশন দ্য নাম্বার অফ ডিবেঞ্চার্স ইস্যুড বাই আলফা লিমিটেড টু বিটা লিমিটেড। একই ব্যাপার, জাস্ট হালকা একটু চেঞ্জ আছে। আমার নাম আলফা, আমি বিটার থেকে 8,10,000 টাকার অ্যাসেট কিনছি, 8,10,000 টাকার অ্যাসেট কিনছি, কিন্তু আমার কাছে টাকা নেই বিটাকে যে দেব, বিটাকে দেবার মতো টাকা আমার কাছে নেই। তাই জন্য আমি ডিবেঞ্চার দিয়ে দেবো তার বদলে। এক একটা ডিবেঞ্চারের দাম কত, 100 টাকা। কিন্তু আগের বারে যেমন ডিসকাউন্টে দিয়ে দিয়েছিলাম, এবারে কিন্তু আমার ডিবেঞ্চারের প্রচুর ডিমান্ড, আমার ডিবেঞ্চার সবাই কিনতে চায়। সেই জন্য আমিও কি ফুলে ফেঁপে যাচ্ছি, মানে আমিও বার খেয়ে যাচ্ছি। তাই জন্য বলছি যে না, আমার ডিবেঞ্চার যখন সবাই কিনতে চাইছে তাহলে আমি একটু দামটা বাড়িয়ে দিই। তখন আমি 20% প্রিমিয়ামে মানে 120 টাকায় জিনিসটা বিক্রি করছি। তাহলে আমাকে কতগুলো কতগুলো ডিবেঞ্চার ইস্যু করতে হবে? তাহলে দেখো আমরা এখানে কি করব, এই যে 120 দিয়ে ভাগ করব তাহলেই পেয়ে যাব। 120 দিয়ে দেখো ভাগ করলে হবে 6,750, হবে 6,750, বোঝা গেল? যেটা বি এর দাগের অপশানে কিন্তু রয়েছে। বোঝা বোঝা গেল? তাহলে এই আমাদের হয়ে গেল কত দাগ, 37। এবারে আমরা করব কিন্তু 42। তো দেখো আমি এটাকে মুছে দিই। তো দেখো এইবারে আমরা কত দাগেরটা করব, করব কিন্তু 42। তো দেখি 42-তে কি বলে দিচ্ছে। দেখবে 42-তে বলে দিয়েছে এম লিমিটেড অ্যাকোয়ার্ড ফ্রি হোল্ড প্রিমিসেস অফ রুপিস, বলে দিয়েছে দেখো এখানে 10 লক্ষ। তাহলে আমার নাম এম লিমিটেড, আমার নাম এম লিমিটেড, আমি কোনো ফ্রি হোল্ড প্রিমিসেস যেটা হলো একটা অ্যাসেট আর কি, সেই অ্যাসেটটা কিনছি, ঠিক আছে, যার দাম হলো 10 লক্ষ টাকা। অ্যান্ড টুক ওভার ক্রেডিটর্স অফ রুপিস 1 লক্ষ টাকা ফ্রম এন লিমিটেড। এন এর থেকে, এন বলে কোনো একটা কোম্পানি আছে এন লিমিটেড, তার থেকে আমি অ্যাকচুয়ালি তার পুরো কোম্পানিটা আমি কিনে নিচ্ছি, ঠিক আছে। আমার নাম এম, আমি এন এর থেকে কোম্পানি কিনে নিচ্ছি, খুব ভালো কথা। এবং দেখো বলে দিয়েছে যেহেতু আমার কাছে বেশি টাকা নেই, সেই জন্য আমি কি করছি, 12% ডিবেঞ্চার ইস্যু করে দিচ্ছি, যার এক একটার দাম 100 টাকা করে। আবার আমি 10% ডিসকাউন্টও কিন্তু দিচ্ছি। তাহলে খুব ভালো করে কিন্তু দেখবে, আমার নাম হলো এম, আমার নাম কি, আমার নাম এম লিমিটেড। তো আমি কি করছি, এন বলে একটা কোম্পানি রয়েছে এন লিমিটেড, তার কোম্পানিটাকে আমি কিনে নিচ্ছি। তাহলে তার কোম্পানিটা যখন আমি কিনে নিচ্ছি, তার অ্যাসেট কত আছে, তার অ্যাসেট, তাহলে তার অ্যাসেট রয়েছে কিন্তু 10 লক্ষ, 10 লক্ষ টাকার অ্যাসেট রয়েছে। এইবারে তার, আমি যখন কারোর কোম্পানিটা কিনবো তার অ্যাসেটগুলোও যেমন আমার কাছে চলে আসবে, ঠিক তেমনই তার যে লাইবিলিটিস গুলো আছে সেইগুলোও আমার কাছে চলে আসবে। তার অ্যাসেটগুলো যেমন আমি নিয়ে নেব, তার যে মানে এই যে এন এর যে লাইবিলিটিস গুলো আছে, মানে এন যেখানে যেখানে ধার করে রেখেছে সেই ধারগুলোও কিন্তু আমাকেই মেটাতে হবে, ঠিক আছে। আমি যেমন এন এর থেকে সব সম্পত্তি নিয়ে নিচ্ছি, এন এর কোম্পানিটা কিনে নিচ্ছি, মানে কি আমি এন এর থেকে সব সম্পত্তি আমার কাছে নিয়ে নিচ্ছি। তাহলে এন এর যে লাইবিলিটিস গুলো আছে, এন যেখানে যেখানে টাকা ধার করে রেখেছে সেই লাইবিলিটিস গুলো তো আমাকেই মেটাতে হবে। তাহলে আমি 10 লক্ষ টাকার অ্যাসেট এন এর থেকে নিচ্ছি। আবার এন কোনো ক্রেডিটরসের কাছে 1 লাখ টাকা ধার করেছে, কোনো লোকের থেকে, পাড়ায় হয়তো কোনো লোকের থেকে 1 লক্ষ টাকা ধার করেছে, সেই ধারটাও কিন্তু আমাকে অর্থাৎ এমকেই মেটাতে হবে। তাহলে কি হচ্ছে, 1 লাখ টাকা আমি বাদ দিয়ে দিই, তাহলে তো আমি বুঝতে পারবো অ্যাকচুয়াল আমার কাছে কত টাকা রয়েছে। তাহলে 10 লক্ষ টাকার অ্যাসেট নিয়েছি, তার মধ্যে 1 লক্ষ টাকা ধার মিটিয়ে দিয়েছি, তাহলে আমার আদতেই আমার কাছে রয়েছে কত, 9 লক্ষ, তাই না? কত, 9 লক্ষ। এইবারে এই 9 লক্ষ টাকা তার মানে কি আমাকে এম কে দিতে হবে, এই সরি এন কে দিতে হবে, এই যে এন যে রয়েছে তাকে দিতে হবে। আমি এন এর থেকে, তার মানে আদতেই নিলাম কত, আসলে আমি নিলাম কিন্তু 9 লক্ষ টাকার জিনিস।
ঠিক আছে? তাহলে 9,00,000 টাকার জিনিস অ্যাকচুয়ালি আমি নিয়েছি। তাহলে 9,00,000 টাকা আমি এন কে দেব। কিন্তু আমার কাছে টাকা নেই। তাহলে আমি কি করব? ডিবেঞ্চার ইস্যু করব। ডিবেঞ্চারের দাম কত? তোমরাই দেখে বলবে। একেকটার দাম ৳100। কিন্তু সেটাকে আমি ইস্যু করছি কত টাকায়? 10% ডিসকাউন্টে। তার মানে আমার ডিবেঞ্চার কেউ কিনতে চায় না। ৳100 অ্যাকচুয়াল দাম। আমি 10% ডিসকাউন্ট দিচ্ছি মানে ৳90 বেচে দেব। তাহলে ৳90 আমি বিক্রি করে দেব। তাহলে 90 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। ঠিক আছে? 9 দিয়ে এখানে কাটলে কত হবে? ১, ১টা, ২টো, ৩টে, ৪টে। তার মানে ১০,০০০ খানা ডিবেঞ্চার, ১০,০০০ খানা ডিবেঞ্চার আমায় দিয়ে দিতে হবে। এই এন লিমিটেডকে আমি কতগুলো ডিবেঞ্চার দেব? ১০,০০০ খানা ডিবেঞ্চার দিয়ে দেবো, যার একেকটার দাম ৳৯০ করে। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল আমাদের ৪২ এর দাগেরটা, এবং এটা এ নাম্বার অপশনে কিন্তু রয়েছে। ঠিক আছে? এ নাম্বার অপশনে রয়েছে। চলো, এইবারে আমরা করব 43। দেখো 43 তে বলে দিয়েছে ওম লিমিটেড পারচেসড মেশিনারি ১৫,০০,০০০ পেবেল অ্যাজ 20% অন ক্যাশ অ্যান্ড দ্য ব্যালেন্স বাই অ্যালটমেন্ট অফ 10% ডিবেঞ্চার্স অফ রুপিস ১০০ ইচ অ্যাট এ প্রিমিয়াম অফ 20% নাম্বার অফ ডিবেঞ্চার্স ইস্যুড। তাহলে আমি ডিবেঞ্চার কি করছি বলতো? আমি ডিবেঞ্চার, তাহলে দেখো এখানে কি বলে দিয়েছে খুব ভালো করে কিন্তু দেখবে। ৪৩ এর দাগে আমি প্রথমে অ্যাসেট পারচেস করছি। আমি প্রথমে কি করছি? অ্যাসেট পারচেস করছি। তাহলে দেখো কত টাকার অ্যাসেট আমি পারচেস করছি? মেশিনারি আমি কিনছি। ১৫,০০,০০০ টাকার মেশিনারি আমি কিনছি। ১৫,০০,০০০ টাকার মেশিনারি আমি কিনছি। তো যার থেকে কিনছি তাকে ১৫,০০,০০০ টাকা আমি দিতে পারছি না। তাকে আমি ১৫,০০,০০০ দিতে পারছি না। কত দিচ্ছি? ১৫,০০,০০০-এর কত পার্সেন্ট দিচ্ছি? খুব ভালো করে দেখবে। ১৫,০০,০০০ টাকার 20% আমি ক্যাশ দিয়ে দিচ্ছি। ১৫,০০,০০০ টাকার 20% আমি ক্যাশ দিয়ে দিচ্ছি। তাহলে ১৫,০০,০০০ টাকার 20% মানে কত? ০, ০ কেটে দিই। তাহলে হচ্ছে কত? ১৫ আর ২ এ কত? ৩০। আর এখানে ১ টা, ২ টো, ৩ টে, ৪ টে। এই এত টাকা। মানে যেটাকে আমরা বলি ৳৩,০০,০০০। ৳৩,০০,০০০ কি করছি? আমি ক্যাশ দিয়ে দিচ্ছি। তাহলে আমি ১৫,০০,০০০ টাকার মেশিনারি কিনলাম। যার থেকে কিনলাম তাকে ১৫,০০,০০০ টাকা দিতে পারছি না। ৩,০০,০০০ টাকা দিচ্ছি, হ্যাঁ? তাকে ৩,০০,০০০ টাকা আমি দিচ্ছি। তার মানে এখনো লোকটা আমার থেকে কত টাকা পাবে? ১২,০০,০০০ টাকা। তাই না? ১২,০০,০০০ টাকা আমি দিতে পারছি না। ৩,০০,০০০ দিলাম আর ১২,০০,০০০ দিলাম না। তাহলে যার থেকে আমি এই মেশিনারি কিনেছি সে আমার থেকে কত টাকা পাবে? ১২,০০,০০০ টাকা। তো টাকা দিতে পারছি না তো কি হয়েছে? আমি ডিবেঞ্চার দিয়ে দিচ্ছি। কতগুলো ডিবেঞ্চার দিচ্ছি? কত টাকার? খুব ভালো করে দেখবে। বলেই দিয়েছে ডিবেঞ্চার দিচ্ছি যার একেকটার দাম ৳১০০ করে। যার একেকটার দাম ১০০ করে। কিন্তু আমি 20% প্রিমিয়ামে বিক্রি করছি। মানে ১০০ র জিনিস আমি ১২০ তে লোককে বিক্রি করছি। তাহলে ভাগ করলেই বেরিয়ে যাবে। তাহলে আমাকে ১২,০০,০০০ টাকা শোধ করতে হবে, তাই তো? তার মধ্যে একেকটা ডিবেঞ্চারের দাম কত? ৳১২০ করে। তাহলে কাটাকুটি করি। ১২ এক্কে ১২, ১, ১, ২, ৩, ৪। তাহলে ৪ টে শূন্য আমরা এখানে নিয়ে নেব। ১, ২, ৩, ৪। তার মানে আমাকে ১০,০০০ খানা ডিবেঞ্চার দিয়ে দিতে হবে। ১০,০০০ খানা আমি ডিবেঞ্চার দিয়ে দেব। যার থেকে আমি ওই মেশিনারিটা কিনেছি। যার একেকটার দাম কত করে? ৳১২০ করে। ৳১২০ ডিবেঞ্চার আমি ১০,০০০ খানা দিয়ে দেব। তাহলেই শোধবোধ হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এটা আমাদের কতর দাগ হলো? এটা কিন্তু আমাদের রয়েছে এ এর দাগে। এর অ্যান্সারটা রয়েছে এ এর দাগে। ঠিক আছে? ৪৩ এরটা। চলো এবারে আমরা চলে যাব 44 এ। দেখো এবারে আমরা করব কিন্তু ৪৪ এর দাগেরটা। তো দেখো ৪৪ এর দাগে আমাদের কাছে কি বলেছে? দেখো ৪৪ এর দাগে দেখো বলে দিয়েছে, ইফ ভেন্ডরস আর ইস্যুড ডিবেঞ্চার্স অফ রুপিস ১,৯০,০০০ টাকা ইন কনসিডারেশন অফ নেট অ্যাসেটস অফ রুপিস ২,০০,০০০ টাকা, দ্য ব্যালেন্স অফ ১০,০০০ রুপিস ১০,০০০ ইজ ক্রেডিটেড টু, তারপরে দেখো ৪ টে অপশন দিয়েছে। এর মানেটা কি? এর মানেটা হলো আমি ২,০০,০০০ টাকার অ্যাসেট কোথাও থেকে কিনেছি। কারোর থেকে একটা কিনেছি। তো আমি যখন অ্যাসেট কিনি তখন তার জার্নাল কি হয়? আমি যখন অ্যাসেট কিনি তার জার্নাল হবে অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট। তখন তার জার্নাল কি হবে? অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট। তাই তো? এরকমভাবে হবে অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট।
এবারে আমি কত টাকার অ্যাসেট কিনেছি? 2,00,000 টাকার। 2,00,000 টাকার অ্যাসেট আমি কিনেছি। এবারে যার থেকে কিনেছি তার নামটা এখানে লিখতে হয়। তো তার নামটা আমি কি লিখবো? এখানে তো কিছু বলে দেয়নি না? তো কি লেখা যায়? আমি এখানে কিছু একটা নাম লিখে দিচ্ছি। যে কি লেখা যায়? এখানে আমি দেখো লিখে দিচ্ছি XYZ বলে লিখে দিচ্ছি। XYZ এর থেকে আমি ভাবো কিনেছি 2,00,000 টাকার অ্যাসেট। ঠিক আছে। এইবারে আমি XYZ কে কি করব? এই 2,00,000 টাকাটা তো শোধ করতে হবে, তাই না? তাহলে তার জার্নাল তারপরে কি হবে? তারপরে যেই শোধ করব তখন তার জার্নাল হবে XYZ অ্যাকাউন্ট ডেবিট, XYZ অ্যাকাউন্ট ডেবিট টু, ঠিক আছে? XYZ অ্যাকাউন্ট ডেবিট টু। এবারে দেখো আমি XYZ কে টাকা দিতে পারছি না, আমার টাকা দেওয়ার ক্ষমতা নেই। আমি কি করছি? আমি ডিবেঞ্চার দিয়ে দিচ্ছি। তাহলে আমি কি লিখবো? টু ডিবেঞ্চার অ্যাকাউন্ট। ডিবেঞ্চার আমার থেকে চলে যাচ্ছে তাই জন্য ক্রেডিট টু ডিবেঞ্চার অ্যাকাউন্ট। কত টাকার ডিবেঞ্চার দিয়ে দিচ্ছি? দেখো বইয়ের মধ্যে বলেছে আমি 1,90,000 টাকার ডিবেঞ্চার দিচ্ছি, কিন্তু আমাকে তো শোধ করতে হবে 2,00,000 টাকা। দিতে হবে আমাকে কত? 2,00,000 টাকা। কিন্তু আমি দিচ্ছি কত? 1,90,000 টাকা। তার মানে আমাকে আরো 10,000 টাকা দিতে হবে। এখনো দিইনি, দিতে হবে। তাহলে কোনো টাকা কাউকে আমায় দিতে হবে, সেই সমস্ত জিনিসগুলোকে আমরা কি বলি? লাইবিলিটিস, তাই না? কারোর থেকে আমি ধার নিয়েছি, সেই টাকা আমায় দিতে হবে। কারোর থেকে ধার নিয়েছি বা কারোর থেকে আমি লোন নিয়েছি, তার মানে কি? সেই টাকাটা তো আমাকে তাকে ফেরত করতে হবে। তার মানে ওই টাকাটা হলো লাইবিলিটিস আমার, তাই তো? তাহলে 10,000 টাকা আমাকে দিতে হবে, তাহলে 10,000 টাকা হলো আমার লাইবিলিটিস। আর লাইবিলিটিস কি হয়? ডেবিট ব্যালেন্স নাকি ক্রেডিট ব্যালেন্স বলো? লাইবিলিটিস হয় কিন্তু ক্রেডিট ব্যালেন্স, এটা তোমরা মনে রাখবে। আর অ্যাসেট হয় ডেবিট ব্যালেন্স, এটা তো তোমরা ক্লাস 11-এই করেছো, তাই না? তাহলে 10,000 টাকা হবে ক্রেডিট। দেখো আমরা এখানে কি লিখি? ডেবিট। আর এখানে কি লিখি আমরা? ক্রেডিট। তাহলে ক্রেডিটের ঘরে আমি লিখবো 10,000, কারণ এটা হলো একটা লাইবিলিটিস, আমায় দিতে হবে। কিন্তু আমার কাছে তো টাকা নেই, আমি দেবোটা কোথা থেকে? বোঝা গেল? 2,00,000 টাকার জিনিস কিনেছি, টাকা নেই বলে আমি 1,90,000 টাকার ডিবেঞ্চার দিয়েছি, কিন্তু 10,000 টাকা তো নেই, আমি দেবোটা কোথা থেকে? তো দিতে যখন হবেই অথচ হাতে যখন টাকা নেই, তাহলে আমি কি করব? আমি ব্যবসা শুরুর সময় যে টাকাটা বাড়ি থেকে এনেছিলাম, বাড়ি থেকে তো আমি কিছু টাকা এনেছিলাম যেটা দিয়ে আমি এই বিজনেসটা তৈরি করেছি। সেই বাড়ি থেকে আমি যে টাকাটা এনেছিলাম সেটাকে বলা হয় ক্যাপিটাল। সেই ক্যাপিটাল থেকে টাকা নিয়ে 10,000 টাকা নিয়ে আমি এই XYZ কে দিয়ে দেবো। বলবো নে ভাই তুই 10,000 টাকা পেতিস, আমার কাছে টাকা নেই। আমি বাড়ি থেকে যে টাকাগুলো আনি ব্যবসা করবার জন্য, বাড়ি থেকে যখন আমরা টাকা আনি তখন তাকে আমরা কি বলি? ক্যাপিটাল। সেই টাকা থেকেই আমি তোকে ভাই 10,000 টাকা দিয়ে দিচ্ছি। বোঝা গেল? তাহলে বাড়ির টাকাকে আমরা কি বলি? ব্যবসা করার সময় আমরা বাড়ি থেকে যে টাকাটা আনি সেটাকে আমরা কি বলি? ক্যাপিটাল। তাই তো? তাহলে আমরা এখানে কি লিখবো? টু ক্যাপিটাল রিজার্ভ। টু ক্যাপিটাল রিজার্ভ, ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট। কত? 10,000 টাকা। বোঝা গেল? তাহলে আমাদের কাছে এখানে কি জানতে চেয়েছে? আমাদের কাছে এখানে জানতে চেয়েছে, খুব ভালো করে দেখবে। দেখো আমাদের এখানে জানতে চেয়েছে 44 এর দাগে যে দ্য ব্যালেন্স অফ 10,000 ইজ ক্রেডিটেড টু। এই যে 10,000টা এটা ক্রেডিট হবে কি নামে? ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট নামেই কিন্তু ক্রেডিট হবে। বোঝা গেল? ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট নামে ক্রেডিট হবে। তাহলে অ্যান্সারে হবে কি? ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট। ঠিক আছে? চলো এবারে আমরা চলে যাব কতর দাগে? চলে যাব কিন্তু 45 এর দাগে। তো দেখো এবারে 45 এর দাগে দেখবে বলে দিয়েছে, ইফ ভেন্ডরস আর ইস্যুড ডিবেঞ্চার্স অফ ₹5,50,000 ইন কনসিডারেশন অফ অ্যাসেট অফ 6,20,000 অ্যান্ড লাইবিলিটিস 1,20,000, দ্য ব্যালেন্স অফ 50,000 ইজ ক্রেডিটেড টু। তো দেখো আমি একটা কোম্পানি পারচেস করছি, যার অ্যাসেট কত টাকার অ্যাসেট রয়েছে? যার অ্যাসেট রয়েছে কিন্তু খুব ভালো করে দেখবে, যার অ্যাসেট হলো 6,20,000 টাকার। তো 6,20,000 টাকার অ্যাসেট তো আমি পেয়ে যাচ্ছি যেহেতু কোম্পানিটাকে পারচেস করছি বলে। কিন্তু লাইবিলিটিসও তাহলে আমাকে নিতে হবে। কোনো কোম্পানি কিনলে তার অ্যাসেটগুলো যেমন আমার হবে, লাইবিলিটিসগুলো আমার হবে। কত টাকার লাইবিলিটিস রয়েছে? 1,20,000 টাকার লাইবিলিটিস রয়েছে। তাহলে আমার অ্যাকচুয়াল ইনকামটা কত হলো? মানে আমার আসলে আমার কাছে এলো কত টাকা? কত টাকার জিনিস এলো? আমার কাছে কিন্তু আসলে আসছে
5 লক্ষ টাকার জিনিস, 5 লক্ষ টাকার সম্পত্তি আমার হাতে আসছে। এবার এই 5 লক্ষ টাকা কি করতে হবে, আমাকে শোধ করতে হবে। আমার হাতে টাকা নেই বলে আমি ডিবেঞ্চার ইস্যু করছি, বইয়ে দেখবে বলে দিয়েছে দিতে হবে 5 লক্ষ, আমি ইস্যু করছি 5,50,000 টাকার ডিবেঞ্চার। তাহলে আমাকে দিতে হবে 5 লাখ, কিন্তু আমি দিচ্ছি 5,50,000। 50,000 এক্সট্রা দিচ্ছি না, বেশি দিচ্ছি তো 50,000। এইটা আমি কেন দিচ্ছি? তার কারণ হলো এই কোম্পানিটার যার থেকে আমি জিনিস কিনছি, যে কোম্পানিটাকে আমি কিনে নিচ্ছি, তার যা দাম তাকে তো দিচ্ছি, তাছাড়া আমি তাকে কেন আরো এক্সট্রা 50,000 দেব? কেন তাকে আমি এই 50,000টা এক্সট্রা দেব? তার কারণ আম এই কোম্পানিটার একটা গুডউইল আছে। এই কোম্পানিটার কি নাম আমি জানি না, আমি ধরে নিলাম এবিসি কোম্পানি। এই কোম্পানিটার একটা গুডউইল আছে যার জন্য আমাকে এক্সট্রা টাকা পে করতে হচ্ছে। তাহলে এই 50,000টা হলো কিন্তু ওর গুডউইলের ভ্যালু, ঠিক আছে? তাহলে এই যে 50,000 টাকাটা এটা কি হবে, গুডউইলের ভ্যালু, ঠিক আছে? তাহলে তোমরা অ্যান্সারে কি লিখবে, অ্যান্সারে হবে কিন্তু যখন আমরা বেশি দিচ্ছি টাকা তখন তাহলে সেটা হবে কিন্তু গুডউইল অ্যাকাউন্ট, আর যখন আমি কম দেব তখন সেটাকে আমি কি লিখবো, ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট। বোঝা গেল? তাহলে এই আমাদের হয়ে গেল কত, হয়ে গেল 45। এবারে আমরা করব কিন্তু 46। তাহলে দেখো 46-এ কি বলে দিয়েছে, শক্তি লিমিটেড ইস্যুড 5,000 8% ডিবেঞ্চার্স অফ কত বলে দিয়েছে, ₹100 ইচ অ্যাট এ প্রিমিয়াম অফ 10%। টোটাল ইন্টারেস্ট অন ডিবেঞ্চারটা জানতে চেয়েছে, টোটাল ইন্টারেস্ট অন ডিবেঞ্চার কিন্তু জানতে চেয়েছে। তাহলে দেখো আমি ডিবেঞ্চার ইস্যু করছি এবং তার জন্য আমি পাবলিকের থেকে টাকা কালেক্ট করছি, আমি টাকা কালেক্ট করছি। তো টাকা কালেক্ট করলেই তো আর হবে না, তারপর তো আমায় পাবলিককে ইন্টারেস্ট দিতে হবে, তাই না? পাবলিককে কি করতে হবে, আমায় ইন্টারেস্ট দিতে হবে। তো চলো ইন্টারেস্ট দেব। কত টাকা কালেক্ট করছি খুব ভালো করে কিন্তু দেখবে, কত টাকা কালেক্ট করছি আমি। দেখো কালেক্ট করছি, দেখো 5,000 খানা ডিবেঞ্চার আমি ইস্যু করেছি, 5,000 খানা ডিবেঞ্চার আমি ইস্যু করেছি। এক একটার দাম কত, এক একটার দাম কিন্তু হলো 100 টাকা, কিন্তু আমি ইস্যু করছি 10% প্রিমিয়ামে, মানে 100 টাকার জিনিস আমি ইস্যু করছি 110 টাকায়, ঠিক আছে? এইবারে আমি যে কথাটা বলবো খুব ভালো করে বুঝবে, আমি যখন ইন্টারেস্ট দেব তখন কিন্তু ইন্টারেস্ট দেব যেটা আসল দাম তার ওপর। বোঝা গেল? প্রিমিয়াম নিয়ে যে দামটা হয়েছে তার উপর ইন্টারেস্ট দেব না, ঠিক আছে? তাহলে কি বললাম, আমি ইন্টারেস্ট ভাবো 10%, ভাবো যদি ডিসকাউন্টে ইস্যু করে তার মানে 90 টাকায় ভাবো আমি ইস্যু করেছি, কিন্তু ইন্টারেস্ট আমায় দিতে হবে ডিবেঞ্চারের আসল দামের ওপর, ডিসকাউন্ট দিয়ে যে দাম হয়েছে বা প্রিমিয়াম দিয়ে যে দাম হয়েছে সেই দামের ওপর নয়। তাহলে ডিবেঞ্চার কতগুলো রয়েছে, 5,000, আমি তার সাথে গুণ করব কত, গুণ করব ডিবেঞ্চারের আসল যে দাম সেটা হলো কত, 100। তাহলে আমরা গুণ করলে কত পাবো, পাবো তোমার 5 লক্ষ। এবার তার উপর আমি কত পার্সেন্ট ইন্টারেস্ট দেবো, দেখবে লেখাই রয়েছে 8% ডিবেঞ্চার, তার মানে 8%, ঠিক আছে? তাহলে কত হচ্ছে দেখো, নিচে একটা শূন্য পরে একটা শূন্য কাটবে, নিচে একটা শূন্য পরে একটা শূন্য কাটবে, 5 আর 8-এ কত, 40, আর এখানে দেখো 3টে শূন্য। তাহলে এই হলো আমাদের কিন্তু অ্যান্সার, কত, 40,000। বোঝা গেল? তাহলে এটা কত নম্বর অপশনে দেখবে রয়েছে, এর দাগে কিন্তু রয়েছে, ঠিক আছে? চলো নেক্সট পরেরটায় আমরা যাব 47-এ। তো দেখো এবারে আমরা চলে আসবো 47-এ। তো দেখো 47-এ কি বলছে, দেখো 47-এও কিন্তু বলে দিয়েছে যে গামা লিমিটেড ইস্যুড 5,000 12% ডিবেঞ্চার, ঠিক আছে? আবার 5,000 ডিবেঞ্চার ইস্যু করা হচ্ছে 12%, যার এক একটার দাম 100 টাকা করে। এবারে ওই 100 টাকার ডিবেঞ্চারকে কত দামে ইস্যু করা হচ্ছে, 100 টাকার দাম ডিবেঞ্চারকে, এবারে 100 টাকার ডিবেঞ্চারকে যখন ইস্যু করা হচ্ছে 90 টাকায় ইস্যু করা হচ্ছে, 90 টাকায়, ঠিক আছে? 90 টাকায়। তাহলে আমাকে যখন এবার ইন্টারেস্ট দিতে হবে, তাহলে আমি কত ডিবেঞ্চার ইস্যু করেছি, 5,000, ইন্টারেস্ট যখন দেব তখন কিন্তু অরিজিনাল যে ডিবেঞ্চারের দাম 100 তার উপর দিতে হবে, ঠিক আছে? তাহলে কত হবে, তাহলে ওই হবে 5 লাখ, ঠিক আছে? 5 লাখ, তার উপর এবার কত পার্সেন্ট আমি দেব, কত পার্সেন্ট দেব, দেখবে বইয়ের মধ্যে কিন্তু বলে দিয়েছে 12%, তাহলে আমরা এখানে লিখবো 12% ইন্টারেস্ট দিতে হবে, তাই না? তাহলে কত হবে, নিচে দুটো শূন্য পরে দুটো শূন্য কাটবো,
5 আর 12 কত 60, আর এখানে 3টে শূন্য। তাহলে এই আমাদের হয়ে গেল। কতর দাগে রয়েছে? সি এর দাগে রয়েছে এর অ্যান্সারটা। বোঝা গেল? চলো এবারে আমরা চলে যাব 48 এ। তো দেখো এবারে আমরা করব 48 এরটা। তো দেখো 48 এ দেখবে বলে দিয়েছে জুপিটার লিমিটেড ইস্যুড 10,000 রুপিস, সরি 10,000, তারপরে 10% ডিবেঞ্চার্স অফ রুপিস 100 ইচ অ্যাট এ ডিসকাউন্ট অফ 5%, রিডিমেবল অ্যাট এ প্রিমিয়াম 10%। তারপরে দেখবে জানতে চেয়েছে লস অন ইস্যু অফ ডিবেঞ্চার্স অ্যাকাউন্ট উইল বি ডেবিটেড বাই, তারপরে 4টে অপশন রয়েছে। এখানে যে শব্দটা প্রথমবারের মতো আমরা শুনলাম বা ইউজ হলো সেটা হলো কিন্তু রিডিমেবল। তো এই রিডিমেবল কথার মানেটা কি, বা রিডিমেবল কথাটা এসেছে কোন শব্দ থেকে? যে শব্দটা থেকে এসেছে সেটা হলো কিন্তু রিডেমশন থেকে। রিডেমশন, রিডিমশন থেকে কিন্তু এসছে রিডিমেবল। এবারে রিডিমশন মানে কি? রিডেমশন মানে হলো আমি পাবলিকের কাছ থেকে টাকা কালেক্ট করছি এবং ডিবেঞ্চার পাবলিককে তার বদলে দিচ্ছি। এবারে যে টাকাটা আমি পাবলিকের থেকে কালেক্ট করলাম সেই টাকাটা তো 5 বছর হোক, 7 বছর হোক, 10 বছর হোক, কিছু বছর পর তো ফেরত করতে হবে। এই ফেরত করাকে বলা হয় কি? রিডেমশন। ঠিক আছে? এবারে আমরা কতদিন পরে ফেরত করব সেটা আমরা প্রথমেই বলে দিই। আমি যখন পাবলিকের কাছে ডিবেঞ্চার ইস্যু করব, তো আমাকে পাবলিককে আগে থেকেই বলে রাখতে হবে না যে আমি আপনাকে 5 বছর পর টাকাটা ফেরত করব, মানে কি রিডেমশন হয়ে যাবে। বোঝা গেল? এটা তো আগে থেকে বলে রাখতে হবে, না বললে তো পাবলিক আমাকে টাকাটা দেবে না। পাবলিক তো জিজ্ঞাসা করবে যে কত বছর পর টাকাটা আমি ফেরত পাবো। তো আমাকে তো বলতে হবে যে 5 বছর, 4 বছর, 2 বছর, 3 বছর, যে যত বছরই হোক সেটা আমাকে বলতে হবে। তো সেটা যখন আমি বলবো, তো তখন আমাকে কি করবে? পাবলিক টাকা হাতে দিয়ে দেবে। তো তখন আমরা কি জার্নাল এন্ট্রি করব? কি জার্নাল আমরা করব? খুব ভালো করে কিন্তু দেখবে। তখন আমরা জার্নাল করব, দেখো আমি জার্নাল তখন করব ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, কারণ আমি ডিবেঞ্চারের বিনিময়ে আমি কি পাচ্ছি? টাকা পাচ্ছি। তাহলে আমরা এখানে প্রথম যেটা করব সেটা হবে কি? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। খুব ভালো কথা, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট বলে আমি এখানে লিখব। আচ্ছা এবারে কথাটা হলো কত টাকা আমি রিসিভ করছি পাবলিকের থেকে দেখি একবার। দেখো এখানে আমরা রিসিভ করছি, দেখো 10,000 খানা ডিবেঞ্চার। 10,000 খানা ডিবেঞ্চার, এক একটা ডিবেঞ্চারের দাম হলো কিন্তু কত টাকা করে? 100 টাকা করে। অথচ আমি ইস্যু করছি কত টাকায়? 5 টাকা ডিসকাউন্টে, মানে 95 টাকায় ইস্যু করছি। মানে তোমার 10,000 ডিবেঞ্চার 95 টাকায় যদি আমি ইস্যু করি, তার মানে আমার হচ্ছে কত? আমি কালেক্ট করছি কত? 9,50,000 আমি কালেক্ট করে নিচ্ছি। খুব ভালো কথা। ডিসকাউন্ট দিচ্ছি। আচ্ছা তার আগে দেখো আমি এখানে লিখবো টু কত পার্সেন্ট ডিবেঞ্চার, আমাকে তো সেটা লিখতে হবে, তাই না? এটা কত পার্সেন্ট ডিবেঞ্চার? এটা হলো কিন্তু তোমার 10% ডিবেঞ্চার। এর নামই হলো 10% ডিবেঞ্চার। 10% ডিবেঞ্চার অ্যাকাউন্ট বলে দেখো আমি এখানে লিখবো। আর এখানে বলেছি সর্বদা অরিজিনাল কথাটাই লিখবো, অরিজিনাল দামটা। এখানে সর্বদা সত্য কথাটা বলতে হবে। ঠিক আছে? অর্থাৎ 10 লক্ষ টাকা হবে, তাই তো? 10,000 ডিবেঞ্চার, এক একটার দাম 100 টাকা করে, মানে 10 লক্ষ টাকা। আর আমি 9,50,000 কালেক্ট করছি, তার মানে 50,000 টাকা আমার ডিসকাউন্টের পিছনেই চলে গেছে। ডিসকাউন্ট দিয়েছি বলে 50,000 টাকা আমার কম উঠেছে। তাহলে ডিসকাউন্ট, তাহলে এখানে আমরা আরেকটা যে জিনিসটা ডেবিট করি সেটা হলো কি? ডিসকাউন্ট। ডিসকাউন্ট অন ইস্যু, ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার। ডিবেঞ্চারকে না শর্টে আমি ডিইবি বলে লিখছি। অ্যাকাউন্ট কি হবে? ডেবিট হবে। সেটা কত? 50,000 টাকা। তাহলে আমি কালেক্ট করলাম কত? 9,50,000। ঠিক আছে? তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? আমি এক একটা ডিবেঞ্চারের দাম 100 টাকা করে ছিল, কিন্তু আমি পাবলিককে বললাম যে 100 টাকা আপনাকে দিতে হবে না, আপনি না আমাকে 95 টাকাই দিন, আমাকে 95 টাকা দিন। কারণ আমার ডিবেঞ্চার কেউ নিতে চাইছে না। আমার ডিবেঞ্চার কেউ নিতে চাইছে না, সেই জন্য আমি 100 টাকার ডিবেঞ্চারকে 95 টাকায় লোককে দিয়ে দিলাম। এবং আমি কথা দিলাম, কি কথা দিলাম? এই জায়গাটাই হলো সব থেকে ইম্পর্টেন্ট। রিডেমশনের সময়, মানে আমি যখন
এই টাকাগুলো শোধ করে দেবো, এই টাকাগুলো যখন পাবলিককে দিয়ে দেব, তখন আমি এই ডিবেঞ্চারগুলো আপনার থেকে নিয়েছি 95 টাকায়। এক একটা ডিবেঞ্চারের দাম আমি 95 টাকায় আপনার থেকে নিয়েছি, আপনার থেকে আমি 95 টাকা নিয়েছি পাবলিকের থেকে। কিন্তু আমি যখন পাবলিককে দেব, এক একটা ডিবেঞ্চারের দাম প্রিমিয়ামে, কত পার্সেন্ট প্রিমিয়ামে শোধ করব? দেখো বইয়ের মধ্যে কিন্তু দেওয়াই আছে, 10% প্রিমিয়ামে আমি ফিরিয়ে দেব। ঠিক আছে? যে জিনিসটা যে জিনিসটা পাবলিক 95 টাকায় পেলো, সেই জিনিসটা কি করব আমি 110 টাকায় করে, 10% প্রিমিয়াম মানে 110-এ আমি পাবলিককে ফিরিয়ে দেব। ঠিক আছে? কেন আমি করলাম এটা? কারণ বললাম যে আমার কেউ নিচ্ছে না, আমার ডিবেঞ্চার কেউ কিনছে না, সেই জন্য আমি কমে 100 টাকার জিনিস 95-তে ছেড়ে দিলাম। এবং আমি যখন আবার ওই ডিবেঞ্চারগুলো নিয়ে নেব, আমি যখন ডিবেঞ্চারগুলো কালেক্ট করে নেব, তখন পাবলিককে 95-এর বদলে আমি কত টাকা করে ফেরত করব? পাবলিকের থেকে নিয়েছি 95, এক একটা ডিবেঞ্চারের পিছনে 95 টাকা নিয়েছি। পাবলিককে যখন আমি ফেরত করব টাকা, তখন 95 ফেরত করব না। কত ফেরত করব? 110 টাকা ফেরত করব এক একটা ডিবেঞ্চার। ভাবো একটা লোক আমার থেকে একটাই ডিবেঞ্চার নিয়েছে, একটা লোক আমার থেকে একটা ডিবেঞ্চার নিয়েছে, সে আমাকে কত টাকা দিয়ে গেছে? 95 টাকা দিয়ে একটা ডিবেঞ্চার নিয়ে গেছে। ওই লোকটা 5 বছর পর আমার কাছে আসলে ওই লোকটাকে আমি আমি ওই লোকটার থেকে কত নিয়েছি? 95। আমি কিন্তু লোকটাকে ফেরত করব 95 করব না, লোকটার থেকে আমি নিয়েছি 95, কিন্তু ফেরত করব কত? 110। ঠিক আছে? তাছাড়া ইন্টারেস্ট তো বছর বছর দেবই, ইন্টারেস্টটা বাদ, ওটা তো দেবই, ওটা তো সব লোক পাবেই পাবে, ওটার কথা ছেড়েই আমি দিলাম। তাছাড়াও এই বেনিফিটটাও কিন্তু মানুষ পাচ্ছে আমার থেকে। ঠিক আছে? তো এই হলো ব্যাপার। তো এর ফলে কি হচ্ছে? আমার তো লস হচ্ছে, তাই না? 95 টাকায় বিক্রি, আমি আমি 95 টাকা নিচ্ছি, আর যখন তাকে ফেরত করছি 110, মানে 15 টাকা আমি লস করছি, তাই না? তাহলে 15 টাকা আমার কি হচ্ছে? লস। ওই লসটাকে এখনই আমরা লিখে নেব, ওই লসটাকে এখনই আমরা লিখে নেব। যখন এই 95 টাকাটা আমি কালেক্ট করে নিচ্ছি, তখনই সমস্ত জার্নাল এন্ট্রি আমায় কমপ্লিট করতে হবে। তাহলে আমাকে কি করতে হবে? আমার লস হচ্ছে, তাহলে যে কোনো লস নমিনাল অ্যাকাউন্টে ডেবিট হয়, যে কোনো লস। তাহলে আমরা এখানে কি লিখবো? লস অন ইস্যু অফ ডিবেঞ্চার, ইস্যু অফ ডিবেঞ্চার, ডিবেঞ্চারকে আমি শর্টে ডিইবি বলে লিখছি। হ্যাঁ, তাহলে এই হলো আমার লস হচ্ছে। ঠিক আছে? 15 টাকা প্রত্যেকটা ডিবেঞ্চার পিছু আমার লস হচ্ছে কত? 15 টাকা করে, 15 টাকা লস হচ্ছে। আচ্ছা, ভালো কথা, লস হচ্ছে 15 টাকা করে। এরমভাবে আমি কতগুলো ডিবেঞ্চার ইস্যু করেছি? আমি কিন্তু দেখবে ইস্যু করেছি, বইয়ের মধ্যে একবার আমরা দেখে নিই, ইস্যু করছি কিন্তু 10,000, 10,000 খানা ডিবেঞ্চার ইস্যু হচ্ছে। তার মানে আমার টোটাল কত ক্ষতি হয়ে যাচ্ছে বলো তো? আমার কিন্তু টোটাল ক্ষতি হচ্ছে 1,50,50,000 টাকা আমার ক্ষতি হয়ে যাচ্ছে। ঠিক আছে? সেই জন্য ক্ষতি বলে আমি কোথায় লিখলাম? ক্ষতি হচ্ছে বলে আমি লিখলাম কিন্তু ডেবিটে। ঠিক আছে? কোথায় লিখলাম? সেই জন্য আমি এটাকে লিখলাম ডেবিটে। বোঝা গেল? এইবারে আরেকটা জিনিস কিন্তু খুব ভালো করে তোমরা লক্ষ্য করবে। এই 1,50,000 টাকাটা আমি কবে দেব? এই যে এই টাকাটা আমার এক্সট্রা আমায় দিতে হবে, কখন দিতে হবে? যবে ভাবো আমি আজকে টাকা কালেক্ট করলাম, আমি আজকে টাকা পাবলিকের থেকে কালেক্ট করলাম, আমি টাকা যখন শোধ করব পাবলিককে, তখন আমাকে কি করতে হবে? 9,50,000 তো দিতেই হবে। তাছাড়া এই টাকাটাও আমার এক্সট্রা দিতে হচ্ছে। এটা আমি দেব আজ থেকে 5 বছর পর, বা 2 বছর পর, বা 3 বছর পর, কয়েক বছর পর। তাহলে যে টাকা আমায় দিতে হবে কোনো লোককে আমায় দিতে হবে, সেই টাকাকে আমরা কি বলি? লাইবিলিটিস, তাই না? আমি কারোর থেকে টাকা ধার নিয়েছি, আমায় দিতে হবে। আমায় যে টাকা দিতে হবে আজ থেকে 5 বছর, 2 বছর, 1 বছর পর, সেই টাকাকে আমি বলি লাইবিলিটিস। যেমন লোনের টাকা যদি আমার কাছে আসে, সেটা আমার লাইবিলিটিস, আমায় দিতে হবে 2 বছর পর। তেমনি এই টাকাটাও আমায় দিতে হবে 2 বছর বা 3 বছর পর। তো এটা হলো আমার লাইবিলিটিস। তাহলে লাইবিলিটিস এর ব্যালেন্স কি হয়? ক্রেডিট হয়। লাইবিলিটিস এর ব্যালেন্স হয় ক্রেডিট। তাহলে আরেকটা আমরা জিনিস লিখবো, এই 1,50,000 টাকাকেই আবার আমরা তাহলে কি লিখবো? ক্রেডিটে লিখবো। ঠিক আছে? ক্রেডিটে লিখবো, কি বলে লিখবো? লিখবো টু টু প্রিমিয়াম, প্রিমিয়াম অফ রিডেমশন, প্রিমিয়াম অফ রিডেমশন
ঠিক আছে? তাহলে দেখো আমি কি লিখলাম, টু প্রিমিয়াম অফ রিডেমশন, প্রিমিয়াম অন রিডেমশন, টু প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার, অফ ডিবেঞ্চার, ডিবেঞ্চার অ্যাকাউন্ট। তাহলে দেখো আমি কি লিখলাম, এইটাকে দেখো আমি এখানে কি বলে লিখলাম, এই যে 1.5 লক্ষ টাকাটাকে দেখো আমি কি বলে লিখলাম, লিখলাম কিন্তু টু প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট হলো 1.5 লক্ষ টাকা। তাহলে তোমরা বুঝতে পারলে তো ব্যাপারটা, এইটা আমার খরচা সেই জন্য ডেবিট করলাম, ওই টাকাটাই আমাকে তো আবার শোধ করতে হবে, আজকে খরচা কিন্তু কিছুদিন পর যখন আমি শোধ করব, তার মানে কি এটা একটা লাইবিলিটিস, তাই জন্য আমি ক্রেডিটে লিখলাম। বোঝা গেল? এইবারে আমাদের কাছে অ্যান্সারে কি জানতে চেয়েছে, আমাদের কাছে অ্যান্সারে জানতে চেয়েছে যে লস অন ইস্যু অফ ডিবেঞ্চার, এই যে দেখো লস অন ইস্যু অফ ডিবেঞ্চার, তার অ্যামাউন্ট কত হবে, হবে কিন্তু 1.5 লক্ষ টাকা। দেখতে পাচ্ছ 1.5 লক্ষ টাকা হবে কিন্তু অ্যান্সার, অর্থাৎ ডি এর দাগেরটা। বুঝতে পারলে আশা করি? তাহলে চলো, এই আমাদের হয়ে গেল কতটা, 48। নেক্সট অঙ্কে যাব। তো দেখো এবারে আমরা করব কিন্তু 49-এর অঙ্ক। তাহলে দেখো 49-এর অঙ্কে দেখবে কি বলে দিয়েছে, বরুণ লিমিটেড ইস্যুড 5 লক্ষ রুপিস, 5 লক্ষ 10% ডিবেঞ্চার্স এট এ প্রিমিয়াম অফ 5%, রিপেবল এট এ প্রিমিয়াম অফ 10% আফটার 5 ইয়ার্স। তারপরে দেখবে বলে দিয়েছে ইন সাচ কেস লস অফ ইস্যু অফ ডিবেঞ্চার ইজ কত। আচ্ছা দেখো, আমি যখন ডিবেঞ্চার ইস্যু করছি, আমি যখন ডিবেঞ্চার ইস্যু করছি 100 টাকার ডিবেঞ্চারকে ইস্যু করছি, পাবলিককে দিচ্ছি 5% প্রিমিয়ামে 105-এ, মানে আমি পাবলিকের থেকে 105 টাকা কালেক্ট করছি, এবং যখন আমি টাকাটা শোধ করব তখন কথা দিচ্ছি পাবলিককে আমি 10% ইন্টারেস্ট দেব, অর্থাৎ 10%, সরি প্রিমিয়াম দেবো, ইন্টারেস্ট না, প্রিমিয়ামে দেবো। মানে আমি 100 টাকার জিনিস 105-এ ইস্যু করছি, আমি লোকের থেকে কালেক্ট করছি 105, কিন্তু লোককে যখন আমি 105 টাকাটা ফেরত করব তখন তাকে আমি 110 দেব। তাছাড়া ইন্টারেস্ট তো বছর বছর থাকবেই, ওটার কথা আমি আসছিই না। ঠিক আছে? তো আমার হিসাব মতো একটা লস হচ্ছে, ছোট্ট হলেও 5 টাকা হলেও প্রত্যেক ডিবেঞ্চার পিছু আমার 5 টাকা করে লস হচ্ছে। ভালো কথা। তাহলে আমি কত টাকার ডিবেঞ্চার ইস্যু করছি, 5 লক্ষ টাকার ডিবেঞ্চার ইস্যু করছি, যার নাম হলো কিন্তু 10% ডিবেঞ্চার। ঠিক আছে? তাহলে আমার কালেক্ট হচ্ছে কত টাকা, 105 টাকা আমি কালেক্ট করছি। 105 টাকা তো কালেক্ট করছি, কিন্তু এখানে দেখো বলেই দিয়েছে বরুণ লিমিটেড ইস্যু 5 লাখ টাকার ডিবেঞ্চার অফ 10%। তাহলে আমরা এখানে কি লিখবো, এখানে আমরা কি লিখি, টু 10% ডিবেঞ্চারের নাম হলো কি 10% ডিবেঞ্চার। তাহলে আমি দেখো এখানে লিখছি 10% ডিবেঞ্চার, এখানে তো ডিবেঞ্চারের সত্যিকারের দামটা লিখতে হবে, আসল দামটা লিখতে হবে। তাহলে আসল দাম কত, আসল দাম হলো দেখবে 5 লক্ষ, 5 লক্ষ টাকার ডিবেঞ্চার। এইবারে খুব ভালো করে দেখবে, আমি দেখো এইখানে যখন আমি 5 লক্ষ টাকার ডিবেঞ্চার ইস্যু করছি, 5 লক্ষ টাকার ডিবেঞ্চার তো আমি ইস্যু করছি, আর সাথে আমি ডিসকাউন্ট দিচ্ছি না কিন্তু কোনো পাবলিককে, আমি প্রিমিয়ামেই ইস্যু করছি 5% প্রিমিয়ামে। তাহলে আমাকে এখানে লিখতে হবে টু সিকিউরিটি প্রিমিয়াম, টু সিকিউরিটি প্রিমিয়াম, সিকিউরিটি প্রিমিয়াম অ্যাকাউন্ট বলে তাহলে আমাদের লিখতে হবে। তাহলে সিকিউরিটি প্রিমিয়াম বলে লিখতে হবে, তাহলে কত পার্সেন্ট আমি প্রিমিয়াম নিচ্ছি, 5%। তাহলে 5 লাখ টাকার ডিবেঞ্চার, তার উপর যদি আমি 5% নিই, 5 লক্ষ টাকার এখানে দেখবে ডিবেঞ্চার, তার উপর আমি যদি 5% প্রিমিয়াম নিই, তার মানে হবে কত, 25,000 টাকা আমি প্রিমিয়াম হিসেবে নিচ্ছি। তার মানে আমার ব্যাংক অ্যাকাউন্টে কত কালেকশন হচ্ছে, আমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে কিন্তু 5,25,000 টাকা। বোঝা গেল? 5,25,000 টাকা। এইবারে খুব ভালো করে দেখবে, আমি তো 105 টাকা কালেক্ট করছি, কিন্তু যখন পাবলিককে শোধ করব 110 কিন্তু আমায় শোধ করতে হবে। কত পার্সেন্ট প্রিমিয়াম আমায় দিতে হবে, দেখো বইয়ের মধ্যে বলেই দিয়েছে 10% আমায় কিন্তু প্রিমিয়াম দিতে হবে। কত দিতে হবে আমাকে, 10%। তাহলে 10% দিতে হবে, মানে আমাকে কত দিতে হবে, এই যে 5 লক্ষ টাকা, তার উপর 10%, 5 লক্ষ টাকার উপর 10% আমাকে প্রিমিয়াম দিতে হবে। এই হলো 5 লক্ষ, তার উপর কি 10% আমি প্রিমিয়াম দেব, অর্থাৎ 5 লক্ষর উপর 10% করলে কত হবে, 50,000 টাকা। তাহলে এই 50,000 হলেও আমার একটা লস টাইপের হয়ে যাচ্ছে। ঠিক আছে?
তাহলে এটাকে আমরা কি বলে লিখবো? লস অন ইস্যু অফ ডিবেঞ্চার কত? 50,000। এই টাকাটা আমার লস হচ্ছে, তাই না? আবার এই টাকাটাকে আমি কোথায় লিখবো বললাম এক্ষুনি, খুব ভালো করে দেখবে। এই টাকাটা আমাকে যেহেতু শোধ করতে হবে, এই 50,000 তো আমাকে শোধ করতে হবে, তাই না? এই 50,000 আমায় শোধ করতে হবে। তাহলে যেটা শোধ করতে হবে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো লাইবিলিটিস। লাইবিলিটিস কোন দিকে হয়? ক্রেডিট সাইডে হয়। এবারে আমরা এটাকে লিখবো কি বলে? লিখবো টু প্রিমিয়াম টু প্রিমিয়াম অন রিডেমশন রিডেমশন প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট বলে আমাদের লিখতে হবে 50,000। বোঝা গেল? তাহলে এই দেখো ডেবিট আর ক্রেডিটের অ্যামাউন্ট কি সমান হচ্ছে? দেখো এই দুটোকে যোগ করো, করলে কত হবে? 5,75,000। আবার দেখো এই তিনটেকে যোগ করো, করলে হবে 5,75,000। এবারে আমাদের কাছে অ্যান্সারে কি জানতে চেয়েছে দেখি। আমাদের কাছে অ্যান্সারে যেটা জানতে চেয়েছে সেটা হলো, ইন সাচ কেস লস অফ ইস্যু অফ ডিবেঞ্চার ইজ লস অফ ইস্যু অফ ডিবেঞ্চার ইজ কি লস অন ইস্যু অফ ডিবেঞ্চার ইজ, এই জায়গাটা খুব ভালো করে দেখো। লস অন ইস্যু অফ ডিবেঞ্চার ইজ কত? ডেবিট হচ্ছে, এবং সেটা কত হচ্ছে? 50,000 টাকা। তাহলে 50,000 টাকা কি হচ্ছে? ডেবিটেড, তাই না? তাহলে 50,000 টাকা কি হবে? ডেবিটেড, অর্থাৎ এর দাগেরটা হবে কিন্তু অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? চলো নেক্সট অঙ্কে যাব আমরা এবারে। আচ্ছা, এরপরে দেখবে আমরা করব কিন্তু 50-এর দাগেরটায়। দেখবে যেখানে বলে দিয়েছে হোয়েন ডিবেঞ্চার্স আর টু বি রিডিমড এট এ প্রিমিয়াম an extra entry is required to be passed in such a case, তারপরে দেখো বলে দিয়েছি in such of case which account is to be debited। তাহলে যখন আমরা টাকা শোধ করবার সময় মানে রিডিমশনের সময় প্রিমিয়ামে ইস্যু করি, মানে প্রিমিয়াম হিসেবে প্রিমিয়ামে টাকা আমি পে করছি, 100 টাকার জিনিস আমি ভাবো 110 টাকায় পে করছি, তখন আমাদেরকে যে এক্সট্রা এন্ট্রি করতে হয় সেটা আমাদের কি করতে হয়? তাহলে দেখো আমাদেরকে যে এন্ট্রিটা করতে হয়, দেখো বলে দিয়েছে ডেবিটে কোন এন্ট্রিটা করতে হয়, তাই না? হুইচ অ্যাকাউন্ট ইজ টু বি ডেবিটেড। তাহলে ডেবিটে দেখবে করতে হয় লস অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্টকে ডেবিট করতে হয়। বোঝা গেল? তাহলে এইটা হবে অ্যান্সার। কত নম্বর অপশনে রয়েছে এইটা? দেখো রয়েছে কিন্তু বি এর দাগে। ঠিক আছে, চলো তো দেখো এবারে আমরা করব লাস্ট যেটা এমসিকিউ, সেটা হলো 51-এ। দেখো বলে দিয়েছে সাবিত্রী লিমিটেড ইস্যুড 50,000 8% ডিবেঞ্চার্স অফ 100 টাকা করে এক একটার দাম। ঠিক আছে, রেট অফ প্রিমিয়াম, রেটটা কত বলে দেয়নি। অ্যান্ড টু বি রিডিমড, যখন ফেরত করা হচ্ছে 10% প্রিমিয়ামে ফেরত করা হচ্ছে। অ্যাট দ্য টাইম অফ রাইটিং অফ লস অন ইস্যু অফ ডিবেঞ্চার স্টেটমেন্ট, দেখো 10% প্রিমিয়ামে ইস্যু করছি, সরি 10% প্রিমিয়ামে রিডিম করছি। তার মানে আমি যখন ফেরত করছি তখন আমি 10% প্রিমিয়ামে ফেরত করছি, মানে 100 টাকার জিনিস আমি 110 টাকায় ফেরত করে দিচ্ছি, আর এবং আমার লস হচ্ছে। কিন্তু যখন আমি পাবলিকের থেকে কালেক্ট করেছিলাম তখন কিন্তু আমি 100 টাকার জিনিসকে প্রিমিয়ামেই পাবলিকের থেকে টাকা কালেক্ট করেছিলাম, মানে 100 টাকার জিনিসকে আমি যখন টাকা কালেক্ট করেছিলাম তখন আমি কিন্তু 100 টাকার জিনিসকে, জিনিসটার দাম 100, যখন আমি পাবলিকের থেকে টাকা কালেক্ট করেছি তখন কিন্তু আমি প্রিমিয়ামেই টাকা কালেক্ট করেছি, মানে 100 টাকার জিনিসকে আমি হয়তো 102 টাকা 103 টাকা বা 104 টাকা কালেক্ট করেছি। আমি যখন ফেরত করছি 10% রিডিম, প্রিমিয়ামে আমি রিডিম করছি, তার মানে 110 টাকায় করছি, তার মানে 110-এর থেকে কিছু কম, মানে 105 106 107 108 102 103 এরকম কোনো দামে হয়তো আমি কালেক্ট করেছিলাম এবং আমি ফেরত করছি 110-এ, তাই না? মানে তার মানে কি হলো, প্রিমিয়ামেই তো আমি কালেক্ট করলাম। আমি যদি 102 টাকায় কালেক্ট করি তার মানে কি 100 টাকার জিনিস 102 টাকায় আমি কালেক্ট করছি, মানে প্রিমিয়ামেই কালেক্ট করছি। কিন্তু যখন ফেরত করছি আরো বেশি প্রিমিয়াম আমাকে দিতে হচ্ছে পাবলিককে। তো সেটা আমি যে কত প্রিমিয়ামে কালেক্ট করেছি সেটা বলে দেয়নি, শুধু বলে দিয়েছে রিডিমের সময় প্রিমিয়ামটা হলো 110, মানে 10%, মানে 110 টাকায়। এবারে দেখো কি বলে দিচ্ছে, অ্যাট দ্য টাইম অফ, আচ্ছা এখানে দেখো একটা কথা বলে দিয়েছে যে লস অন ইস্যু অফ ডিবেঞ্চার স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস ডেবিটেড টু 2 লক্ষ। তার মানে এই টাকাটা কিন্তু পরিষ্কারভাবে 2 লক্ষ বলে দিয়েছে। ঠিক আছে,
2 লক্ষ টাকা কিন্তু বলেই দিয়েছে। আচ্ছা, তারপরে দেখো কি বলে দিয়েছে। অ্যান্সারে আমাদের কাছে কিন্তু জানতে চেয়েছে যে অ্যাট হোয়াট রেট অফ প্রিমিয়াম দিস ডিবেঞ্চার্স আর ইস্যুড। যখন আমি ডিবেঞ্চারের ইস্যু করে টাকা কালেক্ট করেছিলাম, তখন তাহলে আমি কত পার্সেন্ট প্রিমিয়ামে আমি টাকাটা কালেক্ট করেছিলাম সেটা জানতে চেয়েছে। আচ্ছা, খুব ভালো করে কিন্তু এবারে দেখবে, 50,000 খানা ডিবেঞ্চার, 50,000 খানা ডিবেঞ্চার, এক একটার দাম 100 টাকা করে, আসল দাম 100 টাকা করে। তাহলে আমরা এখানে কত লিখবো? এই যে 10% ডিবেঞ্চারের এখানে কত লিখবো? এখানেও 10% ডিবেঞ্চার বলেছে কি না, এখানে 8% ডিবেঞ্চার বলেছে। এটাকে আমি একটু চেঞ্জ করে দিই। 8% ডিবেঞ্চার, 50,000 খানা, 50,000 খানা, 50,000 খানা, এবং এক একটার দাম কত করে? 100 করে। আরো দুটো শূন্য বসিয়ে দিই। মানে আমার হলো কত? 50 লক্ষ, তাই না? 50 লক্ষ। আচ্ছা, এইবারে দেখো কি বলে দিয়েছে। আমি যখন টাকা ফেরত করছি, আমাকে 10% প্রিমিয়ামে কিন্তু টাকা ফেরত করতে হচ্ছে। তাহলে এই যে প্রিমিয়াম অন রিডিমশন অফ ডিবেঞ্চার, এখানে আমি কি করব? আমি টাকা কত কালেক্ট করেছি? আমি টাকা কালেক্ট করেছি, যাই করি না কেন আমাকে এই টাকাটার উপর, এই যে এইটার উপর আমাকে 10% কিন্তু দিতে হবে পাবলিককে। ঠিক আছে? তার মানে এইখানে দেখো কত রয়েছে? 50 লক্ষ। এই 50 লক্ষের 10% কত হবে? 50 লক্ষের 10% আমি যদি এখানে করি, দেখো 50 লক্ষ, তার 10%, তার মানে তার 10% কত হচ্ছে? হচ্ছে কিন্তু 5 লক্ষ। এই টাকাটা আমাকে কিন্তু এক্সট্রা দিতে হচ্ছে। বোঝা গেল? তাহলে তোমরা আমাকে বলো, খুব ভালো করে কিন্তু দেখবে, আমি 5 লক্ষ টাকা, আমি 5 লক্ষ টাকা দিয়ে দেবো, আমি 5 লক্ষ টাকা শোধ করবার সময় দেব, কিন্তু আমার লস হচ্ছে 2 লক্ষ টাকা। দেখো এখানে বলেই দিয়েছে ডিবেঞ্চার রিডেমশনের সময় আমার লস হচ্ছে 2 লক্ষ টাকা। আমি পাবলিককে শোধ করছি কত? এক্সট্রা দিচ্ছি কত? 5 লক্ষ, তাই না? কিন্তু আমার লস হচ্ছে, দেখাচ্ছে 2 লক্ষ। তার মানে কেন এটা দেখাচ্ছে? তার কারণ আমি যখন পাবলিকের থেকে টাকা কালেক্ট করেছিলাম, তখন আমি তার মানে 3 লক্ষ টাকা সিকিউরিটি প্রিমিয়াম কালেক্ট করেছিলাম। সিকিউরিটি প্রিমিয়ামও তো আমি কালেক্ট করেছি না? আমি সিকিউরিটি প্রিমিয়াম কত কালেক্ট করেছি? তার মানে 3 লক্ষ টাকা। বোঝা গেল? কারণ বলেই তো দিয়েছে, আমিও কিন্তু যখন টাকা কালেক্ট করেছি তখন প্রিমিয়ামে কালেক্ট করেছি। তখন তার মানে আমি কত টাকা কালেক্ট করেছি প্রিমিয়াম হিসেবে? 3 লাখ টাকা। বোঝা গেল? তাই জন্য আমি 5 লাখ টাকা শোধ করা সত্ত্বেও আমার ক্ষতি হচ্ছে 2 লক্ষ। আমার ক্ষতি 2 লক্ষ হচ্ছে, তার কারণ যেহেতু আমার আগের ওই প্রিমিয়াম থেকে 3 লক্ষ টাকা পেয়েছি, আমি আগে তো প্রিমিয়াম হিসেবে 3 লক্ষ পেয়েছি, আর আমি যখন শোধ করছি 5 লক্ষ, তার মানে আমার অ্যাকচুয়াল লস হচ্ছে কত? 2 লক্ষ। বোঝা গেল? তাহলে ব্যাংকের ঘরে কত বসবে? যদিও এটা লেখার দরকার নেই, তবু দেখো এখানে দেখো, 50, আর এখানে কত? 5-এ আর 3-এ 58, 58 থেকে 2 লক্ষ বিয়োগ করলে হবে 56 লক্ষ। ঠিক আছে? এইবারে আমাদের কাছে কি জানতে চেয়েছে, এই যে সিকিউরিটি প্রিমিয়াম 3 লক্ষ কালেক্ট করেছি, এটা কত পার্সেন্ট প্রিমিয়াম ছিল? এটা কত পার্সেন্ট প্রিমিয়াম ছিল সেটাই কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছে। তো এক্ষেত্রে আমরা ঐকিক নিয়মে অঙ্কটা করব। খুব ভালো করে দেখবে, আসল টাকাটা 50 লক্ষ হলে প্রিমিয়াম হলো 3 লক্ষ। আসল টাকাটা 50 লক্ষ হলে প্রিমিয়াম 3 লক্ষ। তাহলে আসল টাকাটা 100 হলে প্রিমিয়াম কত? ঠিক আছে? তাহলে আমি এই জায়গাটা দেখো মুছে দিচ্ছি, মুছে করছি, খুব ভালো করে দেখবে, খুব ভালো করে কিন্তু দেখবে। 50 লক্ষ কি হলো? 50 লক্ষ, 50 লক্ষ আসল টাকা হলে প্রিমিয়াম কত? 3 লক্ষ। প্রিমিয়াম হলো 3 লক্ষ। তাহলে 1 টাকা হলে কত? 1 টাকা হলে কত? এবং 100 টাকা হলে কত? তাহলে আমরা ঐকিক নিয়মে করব। 3 লক্ষ বাই, আমরা এখানে কত লিখবো? 5 লক্ষ, 50 লক্ষ, ঠিক আছে, ইন্টু কত করব? 100। তাহলে কাটাকুটি করব, নিচে দুটো শূন্য ওপরে দুটো শূন্য,
নিচে দুটো শূন্য, ওপরে দুটো শূন্য, নিচে একটা শূন্য, ওপরে একটা শূন্য, নিচে একটা শূন্য, ওপরে একটা শূন্য। আবার দেখো ৫ একে ৫, ১০ কে ভাগ করলে হবে ২। তাহলে এখানে দেখো থাকছে কত? ৩ আর ২ এ কত হবে? ৬%। বোঝা গেল? তাহলে সিকিউরিটি প্রিমিয়াম আমি কত টাকা কালেক্ট করেছিলাম? 6%। আর যখন রিডেমশনের সময় আমি বলেছি যে 10% আমি প্রিমিয়ামে রিডিম করব, 10% প্রিমিয়ামে রিডিম করব। আর কালেকশনের সময় আমি কিন্তু 6% প্রিমিয়ামে টাকা কালেক্ট করেছিলাম। বোঝা গেল? এটাই জানতে চেয়েছে। তো এই হয়ে গেল এমসিকিউ গুলো কমপ্লিট।